আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সন্ধ্যায় বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। সব চ্যালেঞ্জ উতরে গণতান্ত্রিক ধারায় উত্তরণের তাগিদ। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। নির্বাচনে জয়ী হতে চাইলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ আমলের মতো হবে না এবারের ভোট। সেই আওয়ামী আমলের নির্বাচন নয়, এই নির্বাচন কিন্তু হবে একেবারে পুরোপুরি হবে সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন। পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত শুনানি নির্বাচনের পর। 16 মাসে বিগত আমলের জঞ্জাল অপসারণের কথা বললেন প্রধান বিচারপতি। 2000 টাকা চুরি দেখে ফেলায় মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। পরিকল্পিত কিনা খতিয়ে দেখছে পুলিশ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সন্ধ্যায় দেয়া হচ্ছে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে ভোট। একসাথে গণভোটের ব্যালটেও মতামত দেবে জনগণ। ভোটের রীতিতে আসছে বেশ কিছু পরিবর্তন। আগের মতো ব্যানার পোস্টার থাকবে না, তবে বিলবোর্ড করা যাবে। জোট করলেও ভোট করতে হবে নিজের প্রতীকে। বিশ্লেষকদের মত, চ্যালেঞ্জ অনেক, তবু উতরে যেতে হবে গণতান্ত্রিক ধারায়। ফুরাচ্ছে দীর্ঘ অপেক্ষার প্রহর, বেজে উঠবে বহুল কাঙ্ক্ষিত ভোটের দামামা। সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল। দীর্ঘদিন পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট দেওয়ার অপেক্ষায় জনগণ। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দাবি ওঠে সংস্কারের। জুলাই আদেশের বিষয়ে গণভোট নেওয়া হচ্ছে একই সাথে, যেখানে সংস্কারের 4 প্রশ্নে পক্ষে বিপক্ষে মতামত দেবেন ভোটাররা। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। এই জন্যই আমি যেটা কয়েকবার বলেছি যে সরকার, নির্বাচন কমিশন এবং অন্য যারা এটার অংশীদার আছেন তাদেরকে ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। এবারে নির্বাচন হবে ভিন্ন আমেজে। পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চেনা দৃশ্যপট। প্রার্থীদের প্রচারণায় দেখা যাবে না যত্রতত্র ব্যানার ও পোস্টারের জঞ্জাল। নির্বাচনী আচরণবিধিতে কমিশন এবার টেনে ধরছে শক্ত লাগাম। সর্বোচ্চ 20টি বিলবোর্ডে প্রচার করতে পারবেন এক এক প্রার্থী। হাতে গোনা কয়েকটা দেশে পোস্টার আছে, বাট বেশিরভাগ দেশেই পোস্টার বিহীন নির্বাচন হয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আচরণ বিধিমালা, সেখানে সোশ্যাল মিডিয়ার কি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমবার এমন, কিন্তু আগে থেকে কিন্তু দলগুলো এটাকে ব্যবহার করত। সবচেয়ে বড় পরিবর্তন জোটবদ্ধ নির্বাচনে। এবার আর ধার করা প্রতীকে ভোট করার সুযোগ থাকছে না। জোটের শরিক হলেও প্রার্থীদের লড়তে হবে নিজ প্রতীকেই। 20,000 টাকা থেকে জামানত বাড়ছে 50,000 টাকায়। ভোটার প্রতি খরচের সীমা 10 টাকা। দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম নির্বাচন বর্তমান কমিশনের। এই বিশ্লেষকের মত, এবারের ভোটে চ্যালেঞ্জ অনেক, সেসব উতরে যেতে সহায়তা দরকার সকলের। এবার আওয়ামী আমলের নির্বাচন নয়, ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 5ম দিনের উদ্বোধনীতে এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এবার হবে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াই। মির্জা ফখরুল বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। তার দাবি, দেশে যাবতীয় সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে। ভালো সব অর্জনের পেছনেই রয়েছে বিএনপির অবদান, এমনটা উল্লেখ করেন মহাসচিব। এই নির্বাচন কিন্তু সেই আওয়ামী আমলের নির্বাচন নয়, এই নির্বাচন কিন্তু হবে একেবারেই পুরোপুরি হবে সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন। সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হলে কিন্তু জনগণের ভালোবাসা আপনাদের নিতে হবে। ইউ হ্যাভ টু উইন ওভার দ্য পিপল। পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি আগামী নির্বাচনের পর হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আগামী 5 মার্চ শুনানির দিন ধার্য করে। সকালে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে সংশোধনীর কিছু কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে আপিল বিভাগকে জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, প্রশ্ন ওঠে এমন রায় চান না। বিএনপির আইনজীবীরা বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী। 2 মাস পর নির্বাচন। এখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করলে পরবর্তী সংসদের জন্য সংস্কারে জটিলতা তৈরি হবে। সংবিধানের পরবর্তী সংশোধনে মুক্তিযুদ্ধের বিষয়গুলো অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান ব্যারিস্টার সারা হোসেন। আওয়ামী লীগ সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট পদ্ধতি বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল।
পরে সেটিকে আংশিক বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে, কেননা আদালত হলো সুপ্রিম এবং জুডিশিয়ারি একটা নর্মস আছে। জুডিশিয়ারির যে জাজমেন্ট, জুডিশিয়ারি যে ভার্ডিক্ট দেবেন সেই ভার্ডিক্টের উপরেই পার্লামেন্টকেও থাকতে হবে। কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি যে সংসদ যেই বিষয়টা দেখবে আর আদালত যেটা দেখবে সে দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আদালত দেখবেন যে পঞ্চদশ সংশোধনীটা সঠিকভাবে পাশ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার কার্যকরী করতে হলে পঞ্চদশ সংশোধনীর বেশ কটি ধারা বিলুপ্ত করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু এখন শুনানি আর শেষ হয়নি, সেগুলো একটা অস্পষ্ট অবস্থায় রয়ে গেছে। টাকা চুরিকে কেন্দ্র করেই মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা, এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে 2000 টাকা চুরি করে। বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা হয় নিহত লায়লা আফরোজের। পরে তাকে পুলিশে দিতে চাইলে হত্যা করে আয়েশা। হত্যার পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরি করেছিল সে। গেল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করে গৃহকর্মী আয়েশা। হত্যার 3 দিনের মধ্যেই বুধবার ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করা হয় গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বিকে। যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই। তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারে 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাগবিতণ্ডা করে, সে তারপরে নাও আসতে পারতো, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়ার 23 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি 2 বছরের শিশু সাজিদকে। ফায়ার সার্ভিস জানিয়েছে 35 ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা। রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, 35 ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর 1:45 থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। বর্তমানে কাজ করছে মোট 8টি ইউনিট। কূপের ভেতর অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এছাড়া এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি খননের কাজ ও সুড়ঙ্গ তৈরি করে উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস। এখন এক্সকাভেটরের মাটি খনন প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের ফায়ার ব্রিগেডের আমাদের ইউনিট নামছে। আমরা যে 35 ফিট তারা খনন করেছে, 35 ফিটের মধ্যে যদি আমরা ভিকটিম যদি পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে। অন্য চেষ্টা বলতে আমাদের লোহার শিক আছে প্রায় 30-35 ফিট, সেটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আমরা চেষ্টা করব। তৎপরতা তো চলছেই এবং দুঃখজনক একই সঙ্গে মর্মান্তিক এই ঘটনাটি আসলে